আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে না বলা কথা গল্পের 11 নম্বর পার্ট নিয়ে। আর তোমাদের ঈদ কেমন কাটলো সবাই একটু কমেন্টে জানাইও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বিকেলের দিকে ফোনের রিংটোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি অচেনা নম্বর, তাই বিরক্ত নিয়ে ধরে বললাম, আসসালামু আলাইকুম। কে? মেয়ে কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার বউ। আমি বললাম, বউ মানে কি আবল তবল বলছেন? মেয়েটি বলল, আমি ঠিক বলছি। আমি বললাম, সরি, আমি বিয়ে করিনি, এটা রং নাম্বার। মেয়েটি বলল, এটা রং নাম্বার না, ঠিক নাম্বার, আমি তানহা। আমি বললাম, এই মেয়ে তুই আবার কল দিচ্ছিস কেন আমায়? তানহা বলল, ভালোবাসি বলে। আমি বললাম, তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমি ভালোবাসি না তোকে। তানহা বলল, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম, না, আমি তোর মতো মেয়েকে ভালোবাসি না। যেই মেয়ে তার ভালোবাসার মানুষকে বিশ্বাস করে না, রাস্তায় যেখানে সেখানে অপমান করতে পারে, সেই মেয়েকে আর যাই হোক আমি কেন, কেউ ভালোবাসবে না। তানহা কান্না করে বলল, প্লিজ অনিক, আমাকে একবার ক্ষমা করো। তুমি না বলেছো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে কেন এখন ছেড়ে চলে যাচ্ছ আমাকে? আমি বললাম, বলেছিলাম কখনো ছেড়ে যাব না, তবে ছেড়ে যেতে তুমি আমাকে বাধ্য করেছো। আর কখনো আমাকে কল বা বিরক্ত করবে না। এই বলে ফোনটা কেটে দিলাম আর নাম্বারটা ব্লক করে দিলাম। দুনিয়ায় কি একটা নিয়তি, তাকে পাওয়ার জন্য তার পিছনে ঘুরতাম, শুধু তার ভুলটা ভাঙানোর জন্য, যাতে তার কাছে যেতে পারি, তাকে মন দিয়ে ভালোবাসতে পারি। কিন্তু সে নিজের দূরে সরিয়ে দিল আমাকে। আমি তো তাকে সরাইনি। সে বলেছিল আর কখনো সে আমাকে ভালোবাসবে না, আর এখন আমার আগে পিছনে ঘুরছে। এগুলো ভাবতে ভাবতে আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। এইদিকে তানহা আমার কথা শুনে কান্না করে বলতেছে, অনেক কেন আমাকে মেনে নিচ্ছ না? আমি তো বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে যত কষ্ট দাও না কেন আমি তোমার হয়ে ছাড়বো, এই বলে দিলাম। এইভাবে আরো অনেক কথা ভাবতে লাগলো। এইদিকে আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খালামণিকে বললাম, খালা আমি একটু অফিসে যাচ্ছি, আসতে দেরি হতে পারে। এই বলে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে অফিসে পৌঁছে গেলাম। অফিসের কাজ শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। তাই আর দেরি না করে বাসায় আসার জন্য বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। বাসায় গিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইল টিপতে লাগলাম। তখন রাফি কল দিল। রাফি বলল, কি রে হারামি, কি করছিস? আমি বললাম, এই তো বসে আছি, তুই? রাফি বলল, আমিও বসে আছি, খাওয়া দাওয়া করছোস? আমি বললাম, না রে ভাই, তোদের মতো কি আমার বউ আছে যে তুলে খাওয়াবে? রাফি বলল, বউয়ের হাতে খাওয়া যে কি মজা, বিয়ে করলে কইতে পারবা। যে প্যারা দেয় হাঁটতে বসতে খাইতে, পুরো একটা ডাইনি। বাবারে, এমন জানলে আর। কানিস বলল, ওই তোকে আমি প্যারা দিই তাই না? রাফি বলল, ভাই কল রাখ, বাঁচি থাকলে কলেজে দেখা হবে, বাই। এই বলে কল কেটে দিল। আমি বললাম, শালা এখন বইয়ের পিটনি খাবে মনে হয়। ওইদিকে রাফি বলল, আরে তুমি এখানে? কানিস বলল, আমি। আর তুই কি যেন বলছস, আমি নাকি প্যারা দিই খাইতে বসতে, তাই না? আমি ডাইনি তাই না? তাহলে বিয়ে কেন করলি? রাফি বলল, আরে না বাবু, কই তুমি প্যারা দাও, কই তুমি ডাইনি? তুমি আমার এত কিউট, এত ভালো বউ, তুমি কি করে প্যারা দাও? তুমি তো শুধু আমাকে ভালোবাসো, তাছাড়া আর কিছুই না। কানিস বলল, ও আচ্ছা তাই? রাফি বলল, কানিস বলল, তাহলে ওইগুলো কাকে বলছিলে চান্দু? রাফি বলল, আরে এগুলো এমনি বলছিলাম, তোমাকে বলিনি। কানিস বলল, তাহলে কি আমার কান বয়রা? রাফি বলল, এই না না, তোমার কান বয়রা কেন হতে যাবে? কানিস বলল, তুই তাহলে আমার নামে এতগুলো কথা কেন বললি? তখন কানিস রাফির দিকে এগিয়ে যাচ্ছে। রাফি বলল, ইয়া মানে দেখো কানিস, তুমি এইভাবে এগিয়ে আসতেছো কেন? কানিস বলল, আমার লেদা বাবু থুক্কু আমার সোনা বাবুটাকে আদর করতে। রাফি বলল, এই আমার আদর লাগবে না, তোমার হাব ভাব ঠিক লাগছে না আমার, দূরে থাকো আমার থেকে। তখন কানিজ রাফির সামনে গিয়ে রাফির মাথার চুল ধরে টানতে লাগলো। আমি প্যারা দিই তাই না? আমি ডাইনি, আমি তোকে একদম সহ্য করতে পারি না তাই না? রাফি বলল, ছাড়ো প্লিজ, লাগছে তো, চুল ছাড়ো। কানিজ বলল, আমি কি আরাম করার জন্য ধরছি নাকি? তখন রাফি একটু পরে জোর করে ছাড়ালো কানিজ থেকে। রাফি বলল, এত জোরে কেউ চুল ধরে টানে? তখন কানিজ বলল, ওই ছাড়ালি কেন আমার হাত? আর আমি এইভাবেই টানি। আর শোন, তুই আজ নিচে ঘুমাবি, আমার পাশে আসার চেষ্টা করবি না, বলে দিলাম। আমার নামে বদনামি তাই না? বদনামি ছোটাচ্ছি তোকে। রাফি বলল, এই বাবু আমার সোনা, এই তুমি চুল ছিঁড়ছো তা ঠিক আছে, কিন্তু এই শাস্তি দিও না আমায় প্লিজ, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। কানিজ বলল, তোমার এই মধুর কথাই আমি পড়ছি না। রাফি বলল, প্লিজ আমার লক্ষ্মী বউ এমনটা করে না। কানিজ বলল, তোর আজ কোনো কথাই শুনবো না। এইটা বলে কানিজ নিচে চলে গেল। এইদিকে রাফির সাথে কথা বলার পর খালা আমাকে নিচে খেতে ডাকে, তাই দেরি না করে খেতে গিয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম। খালা খাবার বেড়ে দিল আর আমি খেতে লাগলাম। তখন খালা বলল, বাবা অনেক, এত কিছু হওয়ার পরেও তুমি আমাদের এত বড় উপকার করলা, আমরা এর ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি বললাম, আরে খালা তোমরা এগুলো কি বলছো? আমি কি তোমাদের ছেলে না নাকি? তোমরা আমাকে ছেলে ভাবো না?
খালু বলল, আরে তোকে নিজের ছেলেই ভাবি আমরা। আমি বললাম, তাহলে নিজের ছেলে নিজের বোন বা পরিবারের জন্য কিছু করলে কি তার ঋণ হয়? খালা বলল, না। আমি বললাম, না, বুঝতে পারছি তোমরা আমাকে ছেলে ভাবো না, আমাকে পর ভাবো, তাই এরকম কথা বলছো। খালা বলল, আরে না, তোকে আমরা নিজের ছেলেই ভাবি, আর এত কিছু হওয়ার পরেও তুই আমাদের উপকার। আমি আর কিছু বলতে না দিয়ে চুপ। এত কিছু এটা শুনতে শুনতে বিরক্ত আমি। কি বলতেছো? আমি সব ভুলে গেছি, তাহলে তোমরা কেন মনে রাখলা? আর যেন তোমাদের মুখে ওই কথা না শুনি, বুঝতে পারলা? খালা বললাম, তাদের সাথে আরো কিছু কথা বলে আমি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। তখন দেখি আবার রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, কিরে বউ কেমন আদর দিল? রাফি বলল, শালা আদর বাল দিছে ওই পেত্নিটা, উল্টো মাথার চুল সব ছুঁয়ে ফেলেছে, সামান্যর জন্য টাকলা হয় নাই, আর বলছে রাতে যেন নিচে ঘুমাই। আমি একটু হাসলাম। রাফি বলল, হাসলি? আরো জোরে হাস। যখন আমার বউ নামক পেত্নির মতো একটা নিজের ঘাড়ে উঠবে তাহলে বুঝবি কত ধানে কত চাউল। আমি বললাম, ওই শালা, ভাবিকে কেউ পেত্নি বলে? আমার কত সুন্দর একটা ভাবি। রাফি বলল, তো পেত্নিকে পেত্নি বলবো না তো কি বলবো? শালা, এত সুন্দর করে বললাম এই শাস্তি না দেওয়ার জন্য, কিন্তু আমার একটা কথা শুনলো না ভাই। পেত্নি হলো আমার কথাই পটে যেত। ওমা, তাই বুঝি? রাফি বলল, এই অনেক, তোর গলা মেয়ের মতো কিভাবে হলো? এতক্ষণ তো ঠিক ছিল। আমি বললাম, শালা আজ তো শেষ দিন, কাল বিরিয়ানি খেতে যাব, কেমন? রাফি বলল, এই তোকে বলছি এক কথা, তুই বলতেছিস আর এক কথা, কিছু বুঝতে পারলাম না। আমি বললাম, তোর বোঝার দরকার নেই, বেঁচে থাকলে বলিস আর না থাকলেও বলিস, এখন রাখি, এই বলে কেটে দিলাম। আজ শনি আছে রাফির উপর। নিজে নিজে হাসতে হাসতে কথাটা বলে চলে গেলাম। এইদিকে রাফি বলল, কি হলো, এটা কি বলে গেল? কিছুই বুঝতে পারলাম না, কিন্তু যাই বলুক মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর। ইস, কণ্ঠ যদি আমার বইয়ের হতো, কিন্তু ওইটা তো একটা পেতনি। ও তাই নাকি? রাফি বলল, এটা তো সেই মেয়ের কণ্ঠ, কিন্তু এখন তো আমি ফোনে কথা বলছি না। তাহলে? কানিজ বলল, একবার পিছনে তাকা শালা, আমি পেতনি তাই না? মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর তাই না? রাফি বলল, এই আমার ভুল হয়ে গেছে, কখনো বলবো না, আজকের মতো ছেড়ে দাও। কানিজ বলল, তোর ভুলের কথাই আগুন, ভাবছিলাম তোকে ক্ষমা করে দিব, কিন্তু তোর মনে যে এটা আছে আমি জানতাম না। এটা বলে রাফিকে মারতে শুরু করে দিল। রাফি চিৎকার দিতেছে আর বলতেছে, অনেক, তোরে আমি ছাড়বো না শালা, তোর জন্য আমি এত মান কাজছি পাই। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কারণ কাল পড়তে পারি নাই। পড়া শেষ করে রেডি হয়ে কলেজে গেলাম। দেখলাম আম গাছতলায় জুয়েল, আবির, লিমা এরা সবাই বসে আড্ডা দিচ্ছে, তাই আর দেরি না করে তাদের কাছে গেলাম। তখন জুয়েল বলল, কিরে লাগবে, আমাদের ভুলে গেলে নাকি, কোনো খবরই নাই? আমি বললাম, খবর ছিল না, তা অনেক কাজ ছিল, কিন্তু লাং আসবে কোথা থেকে আমার? আবির বলল, কেন তানহা আর কি? আমি বললাম, শালা ওর কথা আর বলিস না, সারাদিন জ্বালিয়ে মারে, একটু শান্তি নাই। পিছন থেকে, শালা হারামি, কাল আমার শান্তি আকাশে উড়িয়ে শান্তি খোঁজো তাই না? তার কথা শুনে আমরা সবাই পিছনে তাকিয়ে দেখলাম রাফি। আবির বলল, কিরে চমলক্ষ, তোর এই হালকে করলো, মুখের পুরা ক্যাচিং পাল্টালো কেডা? এমন লাগতেছে যে তুই রাতে কারো রান্না চুরি করে খেতে গিয়েছিলি, ধরা খেয়ে তারপর কেলানি ফ্রিতে পাইছোস। রাফি বলল, হাস, আরো হাস, কি করব বল, সবখানে আমি শুধু বেজ্জতি হই। আমি বললাম, আচ্ছা রাফি, এই হচ্ছে জুয়েল, আমার ছোটবেলার বন্ধু, আর এই হচ্ছে তার ললনা। আর আবিরের কথা বললাম না, কারণ তুই তো আবিরকে চিনিসই। রাফি বলল, আজ থেকে আমরা সবাই বন্ধু। জুয়েল বলল, আমি বললাম, আচ্ছা তোর রাতের কাহিনীটা বল, কিরকম আদর পেলি, আমরাও শুনি। আবির বলল, কি কাহিনী রে ভাই? আমি বললাম, ওই যে তার মুখের নকশা বদলানোর কাহিনী। আবির বলল, ও তা রাফি, তাড়াতাড়ি বল দেখি। রাফি বলল, তাহলে শোন। এই বলে সব বলল। তার বলার পর আমরা সবাই হাসতে লাগলাম। তখন রাফি বলল, শালা মজা নাও, আমার টাইম আসবে, আমিও নিব মজা, বিশেষ করে তোর অনেক। আমি বললাম, শালা বেশি কথা বলবি, কানিজকে ফোন লাগিয়ে বলমু এইখানে তোর আদরের জামাই মেয়ের পিছনে ঘুরঘুর করতেছে। রাফি বলল, এই না ভাই, আবার এই কথা বলিস না, তাহলে আমাকে তোরা আর খুঁজে পাবি না। তখন তানা পেছন থেকে এসে বলল, আরে দোলা ভাই, তুমি এখানে কেন? কানিজের সাথে সময় কাটাবা তা না করে এখানে কি? আর তোমার এই হাল করছে কে? আবির বলল, আরে তানা ভাবি, টুকু আপু কানিজ ভাবি করেছে। আমি তানাকে দেখে সেইখান থেকে চলে আসলাম আরেক জায়গায়। তানা এইদিক ওইদিকে তাকিয়ে, ও সমস্যা নাই দুলা ভাই, প্রথম একটু একটু এরকম হবে, পরে ঠিক হয়ে যাবে। লিমা বলল, আরে কি খুঁজছেন, তোমারটা তোমারে দেখে চলে গিয়েছে ওইদিকে। তানা লজ্জা পেয়ে বলল, আরে না, আচ্ছা তোমরা থাকো, আমি আসি আমার কলিজার কাছ থেকে। এই বলে তানা চলে গেল। রাফি বলল, কিরে আবির, এটা কি হলো? তানা অনেককে সহ্য করতে পারে না তাহলে? আবির বলল, তাহলে শুন, তারপর সব বলে দিল। রাফি বলল, কাম ছাড়ছে, আলা কত বড় অভিমানী তা আমি জানি, মনে হয় না মেনে নিবে। জুয়েল বলল, সব হবে আমরা যদি তানার পাশে থাকি। রাফি বলল, তোরা থাক, আমি নাই। এই বলে রাফি ক্লাসে চলে গেল। এইদিকে সেইখান থেকে আসার পর একটা গাছের নিচে বসলাম, মাত্র একটা মেয়ে এসে বলল, হাই, আমি কি আপনার পাশে বসতে পারি?
আমি মেয়েটার দিকে একটাবার তাকিয়ে বললাম কেন না, বসেন। মেয়েটা আমার পাশে বসে পড়লো আর বলল, আমি সুমনা, আপনি? আমি বললাম, ডাউনলোড হওয়ার পর থেকে জানতে পারি আমার নাম অনিক। সুমনা একটু হেসে বলল, আপনি ভালো মজা করতে পারেন। আমি বললাম, ধন্যবাদ। সুমনা বলল, আচ্ছা আপনি আপনি করে কেন বলছি, আমরা তো সেম ইয়ারের, তাই তুমি করে বলি। আমি বললাম, তার সাথে হেসে হেসে কথা বলছি, তখন চোখ গেল সামনের দিকে, দেখি তানহা রাগী লুকে আমার দিকে তাকিয়ে আছে। তখন সুমনা বলল, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? এইদিকে আমার কোনো খেয়াল নেই, তানহা রাগী লুক দেখে ভয়ে আছে, কারণ তানহা যখন শুনলো বন্ধু হওয়ার কথা তখন দৌড়ে আমার সামনে এসে বলল, এই মেয়ে, তুমি কি আর ছেলে পাও নাই আমার টারে নিয়ে টানাটানি করতেছো? সুমনা বলল, আরে আপু কি বলছেন এইসব? আমি বললাম, আরে আপনি কি বলছেন? তানা বলল, এই চুপ থাক, আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই না? আর এই মেয়ে আর যাতে অনেকের আশেপাশে না দেখি, বুঝলে? সুমনা বলল, কেন আসবো না? আপনি কে হন ওর? আপনার কথাই আমি ওর কাছে যাব না? আমি 1000 বার যাব। আপনি কি করবেন? তাদের ঝগড়া শুনে আমার বন্ধুরা সবাই চলে আসলো। তানা বলল, কি করব মানে? দেখতে চাস তাই না? সুমনা বলল, তানা বলল, এই নে দেখ। এই বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে, দেখলি? এরপরে যদি আর তোকে দেখি ওর আশেপাশে, তারপর এটা বলতে না দিয়ে আমি তানার গালে 2টা থাপ্পড় দিয়ে বললাম, অনেক হয়েছে তোর অভিনয়, তোর এইসব ভালো লাগে না। এই তুই ওকে মারলি কেন? ও আমার কাছে আসলো না আসলো তাদের তোর কি? তানা কান্না করে বলল, তুমি ওই মেয়ের জন্য আমাকে মারলে? আমি বললাম, মারলাম, বেশ করেছি, তা না হলে তোর এই অভিনয় থামানো যেত না। তানা বলল, আমি অভিনয় করছি না, আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাকে কারো হতে দিব না। আমি একটু হেসে বললাম, কি ভালোবাসা? কোথায় ছিল ওইসব ভালোবাসা? যখন তোর সামনে দিয়ে যাইতাম তখন যাচ্ছে তাই বলে অপমান করতি। কোথায় ছিল যখন তোর আগে পিছনে ঘুরছিলাম শুধু ভুল ভাঙানোর জন্য? তানহা বলল, দেখো আমি তখন বুঝতে পারিনি, আমি তো এখন ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও একবার। আমি তানহাকে হালকা করে ধাক্কা দিয়ে বললাম, আরে যা এখান থেকে, বগর বগর করিস না আমার কানের সামনে এসে, তোকে ক্ষমা করতে আমি পারবো না, বিরক্ত কর। কোথা থেকে আসে এই উটকো পাবলিক গুলো? তানহা আমার ধাক্কাকে কিছুটা দূরে চলে গেল। আমি এবার সুমনাকে বললাম, সরি সুমনা, আমি বুঝতে পারিনি আমার জন্য এসব হয়ে যাবে, আমাকে ক্ষমা করে দাও। সুমনা বলল, আরে বুঝতে পেরেছি, সমস্যা নাই। এই বলে সুমনা চলে গেল। তানা কান্না করে বলল, ওই মেয়েটাকে মারছি আমি, সরি বললে আমি বলতাম, তুমি কেন বললে? কি হয় মেয়েটা তোমার? আমি বললাম, শুনতে চাস? তাহলে শোন, সে আমার জিএফ হয়েছে সোনা, এখন দূর হ আমার সামনে থেকে। টানা আমার পায়ে পড়ে বলল, প্লিজ তুমি এমনটা করতে পারো না, একবার বলো ওই মেয়েটা তোমার কিছু হয় না, বলো অনিক। আমি তানার কাছ থেকে পা ছাড়িয়ে বললাম, আমি বারবার বলবো মেয়েটা আমার জিএফ, যা তো এখান থেকে। আচ্ছা তো যাওয়া লাগবে না, আমি যাই। এই বলে সেখান থেকে চলে আসলাম ক্লাসে। তানা আমার মুখ থেকে এমন কথা শুনে সেইখানে না দাঁড়িয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে দৌড়ে রুমে চলে গেল কান্না করতে করতে। এইভাবে তানাকে রুমে যেতে দেখে তানার মা বলল, কি হলো আমার মেয়েটার, এইভাবে কেন গেল রুমে? এইদিকে তানা আমার কথাগুলো শুনে রাগে কষ্টে রুমের জিনিসপত্র ভাঙতে লাগলো। তানার মা তখন উপরে তার মেয়ের রুম থেকে কিছু ভাঙার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে তার মেয়ের রুমের দিকে যেতে লাগলো। তানার মা তার মেয়ের রুমের ভিতরে ঢুকে দেখতে পেল সব জিনিসপত্র ভাঙা, এইদিকে ওইদিকে পড়ে আছে, আর দেখলো তানার রুমের এক কোনায় বসে কান্না করছে। তখন তানার মা তার মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মা তোর কি হয়েছে, রুমের এই অবস্থা কেন করলি? তানা তার মায়ের কথা শুনে এইবার তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তানার মা বলল, কি রে তানহা, তোর কি হয়েছে আমাকে বল, কেন তো কান্না করতেছিস? এইভাবে দৌড়ে রুমে এসে এইগুলো কেন করলি? তানা কান্না করেই যাচ্ছে। তানার মা বলল, কেউ কি খারাপ কিছু বলেছে? এই কে বলেছে, তার নাম বল আমাকে, আমি সব ঠিক করে দিব। তানা বলল, মা, ও মা, আমাকে এনে দাও না প্লিজ, আমি যে তাকে ছাড়া বাঁচবো না। ও মা, মা গো, তুমি আমাকে এনে দাও। তানার মা বলল, তুই কাকে ছাড়া বাঁচবি না আমাকে বল। তানা কান্না করতে করতে বলল, ও মা, আমি অনেককে ছাড়া বাঁচবো না, তুমি তাকে এনে দাও না প্লিজ। মা, তোমার মেয়ে তোমার কাছ থেকে কিছু চায় না, আস্তে আস্তে দাও না মা। তানহার মা বলল, দেখ তুই ভালোবাসলে তো হবে না, ও তোকে ভালোবাসতে হবে তাই না, জোর করে কখনো ভালোবাসা হয় না। তানা বলল, আমি জানি মা, ও আমাকে ভালোবাসে, কিছু ভুল বোঝাবুঝির কারণে আজ সব শেষ। মা, ও মা, আমি কিছু জানি না, তুমি তাকে আমার কাছে এনে দাও। তানার মা বলল, আচ্ছা মা, আমি এনে দিব, তবে কি হয়েছে একটু বল আমাকে। তানা কান্না করতে করতে সব বলে দিল। তানার মা বলল, বুঝতে পারছি, এখানে তোর বেশি দোষ, তুই খোঁজখবর না নিয়ে ছেলেটাকে কষ্ট দিলি তো, এখন কেন তুই কষ্ট করতে পারছিস না? তানা বলল, মা আমি কি করব বলো না। তখন না দেখে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আর এমন ভাবে দেখিয়েছিল বিশ্বাস না করে যাব কই। তানার মা বলল, এই জন্যই বলি মাথা ঠান্ডা করে চিন্তা করে সিদ্ধান্ত নিবি। আচ্ছা বাদ দে, তার বাসার ঠিকানা দে। তানা বলল, তা লাগবে না, আব্বুকে বলবা রহমান আঙ্কেলের ভাইপো। তানার মা বলল, ও আচ্ছা, তোর রহমান আঙ্কেলের ভাইপো, তাহলে আর কথাই হলো না, আমি তোর আব্বুকে বলে আজ বিকালে যাব তাদের বাসায়, এখন কান্না করিস না। তানা বলল, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমার কিউট মা, এত এত ভালোবাসি তোমাকে।
তানার মা বলল, হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, এখন নিচে চল, কিছু খাবি, সকালে তাড়াহুড়ো করে কিছু খেয়ে যাসনি। তানা বলল, কি করব, তোমার মেয়ের জামাইকে পটাতে গিয়েছিলাম, জানো না? তানার মা তানার কান টেনে বলল, বেশি পিকে গিয়েছো তাই না? তানা বলল, লাগছে মা, ছাড়ো। তানার মা বলল, আচ্ছা নিচে আই। তানা বলল, ওইদিকে আমি টানার সামনে থেকে এসে ক্লাসের পেছনের টেবিলে বসে পড়লাম আর বিড়বিড় করে বলতে লাগলাম, কি ভেবেছে আমি কি খেলার পুতুল? যখন চাইবে কাছে রাখবে, যখন চাইবে ফেলে দিবে, শালার কপালটাই খারাপ। তখন আবির বলল, তুই কিন্তু এটা ঠিক করলি না। আমি বললাম, কোনটা? জুয়েল বলল, এই যে তানা মেয়েটা তোকে কতটা ভালোবেসেছে আর তুই তাকে গ্রহণ না করে আরেকটা রিলেশনে গেলি। আমি বললাম, দেখ, তানা আমাকে কখনোই ভালোবাসে নাই, আর তোরা ওই মেয়েটার পক্ষ নিয়ে এত কথা কেন বলছিস? আবির বলল, দেখ, মেয়েটা তোকে সত্যি ভালোবাসে, সেটা তুই একবারও দেখলি না, আর মেয়েটা আমাদের ভাবি, না থাক কিছু না। আমি বললাম, সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে গেল কেন, আমাকে অপমান করলো কেন এত? মিলি বলল, দেখ, যা হবার হয়েছে, এখন মেয়েটার সাথে এমন করিস না, তুই রিলেশনটা ব্রেকআপ করে দে আর তানাকে মেনে নে। আমি বললাম, প্রথমত আমি কোনো রিলেশন করি না, ওটা তানাকে আমার পিছন ছাড়ানোর জন্য বলছি, আর দ্বিতীয়ত তানাকে আমি মেনে নিতে পারবো না। আবির বলল, মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখিস, তোর জন্য কতটা চিন্তা করে, তার কত সুন্দর চেহারা কিরকম হয়ে গিয়েছে দেখেছিস? আমি বললাম, আমি বুঝতে পারছি তোদের ওই মেয়েটা বশ করে নিয়েছে, তোরা আমাকে আর বন্ধু মনে করিস না, যদি বন্ধু মনে করতি তাহলে তার হয়ে দালালি করতি না, তোরা ওই মেয়েটাকে নিয়ে থাক, আমি গেলাম। এই বলে আমি সেইখান থেকে উঠে চলে আসলাম একটা জায়গায়, দেখলাম আবির জুয়েল অনেক কল দিতেছে, তাই আমার মাথা গরম হয়ে গেল আর বিরক্ত নিয়ে মোবাইলটা বন্ধ করে দিলাম। মনে মনে ভাবতে লাগলাম, শালার কেউ আমাকে বুঝতে পারলো না আজ পর্যন্ত, সবাই শুধু তাদেরটা ভাবে, শুধু তাদের মন আছে, তাদের ভালোবাসা আছে, তাদের অভিমান আছে, অভিযোগ আছে, সব তাদের, আমার কিছুই নেই, এইসব ভাবতেছি। ওইদিকে আবিরা সবাই আমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আসলে আমি যে জায়গায় আছি সেটা হলো একটা পাহাড়ি এলাকায়। আমাদের সীতাকুণ্ড শহরে অনেক পাহাড়ি ঝর্ণা আছে, তার মধ্যে একটা হলো আমাদের সীতাকুণ্ড এলাকায়। আমি সেখানে আসি তা আবিররা কেউ জানে না। আমি সেখানে সন্ধ্যা পর্যন্ত থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসে পড়ছিলাম, তখন দেখলাম রহমান চাচা, খালা, খালু সবাই হাজির আমার রুমে। তাদের দেখে আমি বললাম, কি ব্যাপার, তোমরা একসাথে এখানে? রহমান চাচা বলল, আসলে একটা কথা জিজ্ঞেস করতে আসছিলাম। আমি বললাম, কি এমন জরুরি কথা যে জিজ্ঞেস করতে আমার রুমে আসলে? রহমান চাচা বলল, আপু তুমি বলো। খালা বলল, আরে তুমি বলো। আমি বললাম, আরে যে কোনো একজন বললেই তো হলো। খালা বলল, আচ্ছা তুই আমাদের কাল বললি না আমরা তোর মা বাবা পরিবার? আমি বললাম, বলেছি, তোমরা ছাড়া কি আমার আর কেউ আছে? খালা বলল, তাহলে তোর মা যদি একটা আবদার রাখতে বলে তাহলে তুই সেটা ফেলে দিবি না, তাই না? আমি বললাম, কি যে বলো না, তোমরা এখন আমার মা বাবা চাচা, তোমরা ছাড়া আমার আর কেউ নেই, তোমরাই আমার সব। তোমরা আমার মা বাবার অভাব পূরণ করলে, আদর যত্ন স্নেহ করলে, তোমরা আমার কাছে আবদার করলা, আর আমি সেটা কেন পূরণ করব না? আচ্ছা কি আবদার আমাকে বলো। খালা বলল, আমি বলার পর কিন্তু না করতে পারবি না। আমি বললাম, না করব না, বলো তো। খালা বলল, আমরা চাই তুই একটা বিয়ে কর, যদি আমাদের তুই আপন মনে করিস তাহলে হ্যাঁ বল, আর পর মনে করলে না বলতে পারিস। আমি বললাম, তুমি এত বোঝো কেন, আমি কি না করছি? আমি রাজি, তোমরা মেয়ে দেখো। রহমান চাচা বলল, আলহামদুলিল্লাহ, তা মেয়ে দেখা লাগবে না, আমাদের ঠিক আছে। আমার মনে হয় মেয়েকে তুই দেখা লাগবে নাকি না? আমি বললাম, না, দেখা লাগবে না, তোমরা আমার জন্য যেটা পছন্দ করবা সেইটাই সবচেয়ে বেস্ট। খালু বলল, আলহামদুলিল্লাহ, আমার ছেলে রাজি। আচ্ছা বাবা, নিচে আয় খাবার খেতে। এই চলো আমরাও যাই। রুমানা, তাড়াতাড়ি টেবিলে খাবার সাজাও দেখি। আরেকটা কথা। আমি বললাম, কি? খালা বলল, শুক্রবারে তোর বিয়ে। আমি বললাম, কি এত তাড়াতাড়ি কেন? খালু বলল, তারা চাচ্ছে বিয়েটা তাড়াতাড়ি হতে। আমি বললাম, তাই বলে এত তাড়াতাড়ি? বিয়ের ঝামেলা বুঝতে পারছো? খালা বলল, তাছাড়া আমরাও কথা দিয়ে ফেলেছি বিয়ে শুক্রবার, আর এখন অনুষ্ঠান করবে না, পরে একটা ভালো দিন দেখে করবে। আমি বললাম, কি আর করার, তোমরা যখন কথা দিয়ে ফেলেছো আর তো কিছু করা যাবে না। আচ্ছা তোমাদের ইচ্ছা। এটা শুনে সবাই খুশি হয়ে নিচে চলে গেল। এইদিকে আমি মনে মনে ভাবতেছি, আগে যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, যাকে এই মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তার সাথে একটু কথা বলার জন্য অপেক্ষা করতাম, আজ নাকি তাকে রেখে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে হবে। কেন তানহা? সেদিন যদি একটা বার আমার কথা শুনতে, তাহলে আজ আমার পিছনে পড়ে থাকতে হতো না, আমার বুকে থাকতে। আমার মতে যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকে না, সেইখানে আর যাই হোক ভালোবাসা থাকে না। এইগুলো ভাবতেছি, তখন খালা আবার ডাক দিল, বাবা অনেক খেতে আসো। আমি বললাম, আচ্ছা খালামণি। এই বলে চোখের জল মুছে বেসিং থেকে মুখ দিয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। খাবার খেয়ে রুমে এসে মোবাইল বন্ধ থেকে খুললাম, তখন দেখি আবির জুয়েল 200+ কল। তখন আবার দেখি জুয়েল কল দিল। কল কেটে দিয়ে মোবাইল সাইলেন্ট করে বালিশের পাশে রাখতেই যাব, তখন দেখি রাফির কল, তাই ধরলাম।
আমি বললাম হ্যালো। রাফি বলল রাত তোর হ্যালো, সেই বিকাল থেকে কল দিচ্ছি, মোবাইল বন্ধ কেন? আর আবিরের সাথে রাগ করলি কেন? আমি বললাম ওই মেয়েটার জন্য তারা আমার বন্ধুও ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বলে, তাই সেখান থেকে রাগ করে চলে আসছি। রাফি বলল আমাকেও বলছিল তানার পাশে থাকার কথা, কিন্তু থাকিনি। আমি বললাম আচ্ছা তুই তো জানিস বন্ধু ওই মেয়েটা আমার সাথে কেমন আচরণ করছে, তারপরেও কিভাবে আমি তাকে আপন করব বল? তার মধ্যে তারা আসছে আমাকে তার হয়ে বুঝাতে, আমি কখনো তাকে আপন করতে পারবো না। রাফি বলল আচ্ছা বাদ দে ওইসব, তা একটা কারণে মোবাইল বন্ধ রাখবি? আমি বললাম আরে মোবাইল ভালো লাগছিল না তাই বন্ধ রাখছি। রাফি বলল এটা কেমন কথা, ভালো লাগছিল না বলে মোবাইল বন্ধ রাখবি নাকি? কত চিন্তা হচ্ছে তোর জন্য, আর এমন করবি না। আমি বললাম আচ্ছা বল ভাবির কি রাগ কমছে? রাফি বলল না রে ভাই, 2 সপ্তাহ ওর কাছে যেতে পারবো না, আমার সাথে কথাও বলে না, ভাই কিছু একটা কর। আমি বললাম আচ্ছা কাল কলেজে গেলে ভেবে দেখবো। আচ্ছা শোন। রাফি বলল বল। আমি বললাম আমার খালাখালু বিয়ে ঠিক করেছে, শুক্রবারে বিয়ে, কাল শপিং করতে যাব সবাই, তুই যাবি আমার সাথে। তার আগে কলেজে যাব আবিরদের বলতে। রাফি বলল কি তোর বিয়ে, কার সাথে, মেয়ে কেমন? আমি বললাম আমি জানি না, খালাখালু দেখেছে। রাফি বলল তাই বলে তুই দেখবি না? আমি বললাম আমার দেখা লাগবে না, তারা আমার ভালোটাই চাইবে। আচ্ছা কাল সময় মতো চলে আসবি শপিং মলে ঠিক 10টায়, এখন রাখি, খুব ঘুম পাচ্ছে। রাফি বলল আচ্ছা এখন রাখি তাহলে। আমি ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। একটু খারাপ লাগছে তানার জন্য, আমি তাকে অনেক ভালোবাসি এখনো, কিন্তু কিছু একটার জন্য তাকে মেনে নিতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুম চলে আসলো নিজেও জানি না। ভোরে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম। সাইদ বলল ভাইয়া, ও ভাইয়া উঠ না, অনেক বেলা হয়ে গিয়েছে। আমি বললাম উঠতেছি, তুই যা। সাইদ বলল কখন থেকে ডাকছি, সেই তখন থেকে একই কথা বলতেছো, 8:30 বাজে, বলি কলেজে যাবা না নাকি? আমি কলেজের কথা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম আর বললাম কি 8:30 বাজে, এত ঘুম কেমনে আসলো বুঝলাম না। এই বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। সাইদ বলল ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো নাস্তা করতে, কথা আছে জরুরি। আমি গেলাম। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে গেলাম, তারপর কলেজে গেলাম। কলেজে আসতে আবির, জুয়েল, মিলি, লিমা আমাকে বলল দোস্ত সরি, আর কখনো তানার ব্যাপারে তোর কিছু বলবো না, আমাদের মাফ করে দে, কাল তোকে অনেক কল দিলাম তাও কল রিসিভ করলি না, অনেক চিন্তা হতে লাগলো, দোস্ত এইবারের মতো মাফ করে দে। আমি বললাম আরে আমি কিছু মনে করিনি, কাল মন খারাপ ছিল, তার মধ্যে তোদের কথা আর ভালো লাগছিল না, তাই ওখান থেকে এসে মোবাইল বন্ধ করে দিয়েছিলাম। আবির বলল আমাদের মাফ করে দে। আমি বললাম এইসব বাদ দে, এখন শোন আমার বিয়ে, তোরা সকাল সকাল চলে আসবি। তো এভরিওয়ান, অনেক ব্যস্ততার মাঝেও ভিডিওটি বানাইলাম, কথা ছিল কালকে আপলোড দিব ভিডিও, কিন্তু তোমাদের এত এত ভালোবাসা পেয়ে ভিডিও আপলোড না দিয়ে আর পারলাম না। আর ভিডিওটি যদি একটু ছোট হয় তোমরা কেউ কিছু মনে করো না, আশা করি কালকে থেকে ভিডিও লং করব। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।